ধৃত এবিটি জঙ্গিদের বাজেয়াপ্ত করা মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য। এমনই খবর সূত্রে জঙ্গিদের কাছে নির্দেশ ছিল সীমান্তবর্তী অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকার, এলাকায় যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছিল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, এই এবিটি জঙ্গিদের আসল পরিকল্পনা কি ছিল? শীর্ষ স্তর থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছিল তাদের? দেখো, তাদের যে একাধিক পরিকল্পনা, সেখানে যে নাশকতার পরিকল্পনা ছিল সেটা এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা, এবং তার সঙ্গে ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য তারা কিন্তু বিভিন্ন কমিউনাল টেনশন তৈরি করারও তারা চেষ্টা চালাচ্ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে খুনেরও পরিকল্পনা তাদের ছিল। কিন্তু এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার জন্য যে রোডম্যাপ তাদেরকে এঁকে দেওয়া হয়েছিল তাদের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে, সেখান থেকে যেটা জানা যাচ্ছে, তাদের মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখে তদন্তকারীরা যেটা জানতে পারছেন যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বর্ডার এরিয়াগুলো, অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চল যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্তবর্তী অঞ্চলে তাদের যাতায়াত বা তাদের যোগাযোগ এবং তাদের থাকার নির্দেশ ছিল। অর্থাৎ সেখানে তাদের হোল্ড বাড়ানোর কিন্তু নির্দেশ ছিল, যাতে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে তারা মিশে যেতে পারে, বা যারা ভারতীয়রা যারা এই আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িয়ে গিয়েছে তারা যাতে ওখানে গিয়ে স্থায়ীভাবে থাকতে পারে, এবং পরবর্তীকালে ঠিক সময় যাতে তাদের সাহায্য পায় আনসারুল্লাহ বাংলার টিমের সদস্যরা, এবং স্লিপার সেলকে সেখানে মোতায়েন বা স্লিপার সেলের একটা অংশ সেখানে যাতে থাকে সেই বিষয়টাও কিন্তু বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মূলত যেটা জানা যাচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিমের যারা সদস্যরা পশ্চিমবঙ্গে বা আসামে বা ত্রিপুরাতে রয়েছে বলে অনুমান করা হচ্ছে, তাদেরকে এই নির্দেশ বাস্তবায়িত করার কথা বলা হয়েছে যত দ্রুত সম্ভব, তত দ্রুততার সাথে। এবং তোমায় জানিয়ে রাখি যে দক্ষিণ ভারতে তাদের সদস্য পাঠানোরও কিন্তু একটা পরিকল্পনা তাদের ছিল, এবং সেই দক্ষিণ ভারতে লোক পাঠানোরও কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত করার কথা কিন্তু দ্রুততার সাথে করতে বলা হয়েছিল। যেটা এটাও জানা যাচ্ছে যে 2023 সালের নভেম্বর মাসে ফারহান ইসরাক জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ, যে ফারহান ইসরাকের নির্দেশে আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন মডিউল আকারে বা বিভিন্নভাবে তারা বিস্তার করছিল তাদের নিজেদেরকে, সেই ফারহান ইসরাক কিন্তু নভেম্বর মাসে ভারতবর্ষে এসেছিল, বৈঠকও করে, এবং তার পরবর্তীকালে এই সাদ রাদি, যাকে কেরল থেকে গ্রেপ্তার করে, যে বছরের পর বছর মুর্শিদাবাদে ছিল, পুলিশ গ্রেপ্তার করতে পারে সেই আশঙ্কা থেকে বা সেই একটা আশঙ্কা বা ভয় থেকেই তাকে কেরালায় চলে যেতে বলে, এবং তারপর কেরালায় গিয়ে রাজমিস্ত্রি হিসেবে সে সেখানে তাদের নিজের জীবনযাপন করতে শুরু করে। তার কারণ একটাই, যাতে কোনোভাবে তাকে খোঁজ না পাওয়া যায় এবং সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পারে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব বা বিভিন্ন স্তরের যারা সদস্য আনসারুল্লাহ বাংলা টিমের, প্রত্যেকের জন্য নির্দিষ্টভাবে নির্দেশ ছিল, এবং এই নির্দেশগুলো এই জন্যই ছিল যাতে তাদের যে মূল লক্ষ্য সেগুলো সফল হয়, এবং সেই জন্যই কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা একের পর এক নির্দেশ মেনে চলছিল, যেগুলো বাংলাদেশ থেকে আসছিল বা যেগুলো কিছু পাকিস্তানের হ্যান্ডলারদের মাধ্যমেও আসছিল, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আপনারা জানেন মুর্শিদাবাদ থেকে দুই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলী এবং মিনারুল শেখকে গ্রেফতার করা হয়, এবং তারপরে প্রশ্ন উঠতে শুরু করে যে বাংলায় কোথায় কোথায় এই এবিটির জাল ছড়িয়েছে। বহরমপুর জেলে বন্দি খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুলকে এবার হেফাজতে চায় বেঙ্গল এসটিএফ। বহরমপুর কোর্টে তারিকুলকে নিয়ে যাওয়া হলো। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এর আগে তদন্তকারীরা যেমনটা মনে করছিলেন যে এই তারিকুলের কাছ থেকেই কিন্তু জেলে বসে আব্বাস আলী সে জঙ্গি কার্যকলাপের পাঠ নিয়েছিল, এবার এই তারিকুলকে নিজেদের হেফাজতে চায় এসটিএফ। কি জানতে পারছো এই মুহূর্তে? যেটা জানা যাচ্ছে যে এসটিএফের পক্ষ থেকে এই তারিকুলকে হেফাজতে নিয়ে তারা এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবার তারা যেটা বলছেন, যেটা সাজিকুল ধরা পড়েছে এবং আরেকজন ধরা পড়েছে মুস্তাকিম, এই এসটিএফ করেছে, তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়। এবং এসটিএফের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, বহরমপুর জেলে বসে তিনি এই যে তারিকুল ইসলাম ওরফে সাদিক সুমন এবং তার আরেকটি নাম রায়হান, এই অবস্থায় তিনি যে নেটওয়ার্ক চালাচ্ছিলেন, সেই নেটওয়ার্কের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সেটা সবটাই তারা হেফাজতে নিয়ে তাদেরকে তারিকুলকে জেরা করতে চায়। এবং পাশাপাশি আমরা এখন কোর্টে দেখছি আসাম এসটিএফের একটা দল, তারাও এসে পৌঁছেছেন। আমরা যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি, তারাও
তারিকুল ইসলামকে হেফাজতে চায়। এখন আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে অল্প কিছুক্ষণ পরেই এই শুনানি শুরু হবে এবং শুনানির পরে বোঝা যাবে যে তারিকুল ইসলামকে এসটিএফ, বেঙ্গল এসটিএফ বা আসাম এসটিএফকে কতদিনের জন্য তাদের হেফাজতে পান। এবং সবটাই নিয়ে যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই গোটা ঘটনায় তারিকুলের একটা বড় যোগাযোগ তারা পাচ্ছেন এবং এই যোগাযোগটা কিভাবে রয়েছে এবং সেটাকে আরও ভেরিফাই করার জন্য তারা নিজেরা হেফাজতে নিতে চায় এবং সেজন্যই তারা আদালতে আবেদন জানিয়েছে। ধন্যবাদ রাজীব।